আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, বিএনপির তারুণ্যের সমাবেশে বলেন তারেক রহমান। ভোটের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান, জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টন। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন, আবারও বললেন ডক্টর ইউনূস। সংস্কার, গণহত্যার বিচার এবং ভোট আয়োজনে কাজ করছে সরকার। দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান ও ডাক্তার জোবায়েদা রহমান। মামলাটি ছিল উদ্দেশ্যমূলক, মন্তব্য আদালতের। 14 বছর পর কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহার। শাহবাগে নেতাকর্মীদের সংবর্ধনা, দলের নেতাদের উপর জুডিশিয়াল কিলিং এর অভিযোগ। এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। সুব্রত বাইনের 8 ও মোল্লা মাসুদের 6 দিনের রিমান্ড মঞ্জুর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে লক্ষ্যেই নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নয়াপল্টনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশে অবিলম্বে তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকারকে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। জনগণ ও রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে হাজারো তরুণের এই সরব উপস্থিতি। গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠার বার্তা নিয়ে তরুণ সমর্থক আর হাজারো নেতাকর্মীর জনস্রোত গিয়ে মিলিত হয় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সমাবেশ শুরুর আগেই তা পরিণত হয় জনসমুদ্রে। তারুণ্যের জনস্রোতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়েই সব কর্মপরিকল্পনা তৈরি করছে বিএনপি। তা বাস্তবায়নে প্রয়োজন নির্বাচিত সরকার, কিন্তু অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। তাদের উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অভিযোগ করেন, আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে স্বৈরাচারী আচরণের পুনরাবৃত্তি করছে অন্তর্বর্তী সরকার। যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি? গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। অতীতে তত্ত্বাবধায়ক সরকারের 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন করার নজির রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ, প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। তিনি বলেন, জনগণই বিএনপির ক্ষমতার উৎস, তারাই তাদের ভোটাধিকার আদায় করে নেবে। দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ,
সবার আগে বাংলাদেশ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন নিয়ে হেলাফেলা না করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন দলের সিনিয়র নেতারা। বলেন, গণতন্ত্র ও নির্বাচনের দাবিতে রাজপথে থাকতে বদ্ধপরিকর দেশের বৃহৎ এই রাজনৈতিক দলটি। এদিকে ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ সহ সারা দেশের নেতাকর্মীরা যেন এক বিন্দুতে মিলিত হয় বিএনপির তারুণ্যের সমাবেশে। মোহাম্মদ মোহসিন ও মনির হোসেনের ক্যামেরায় রিপোর্ট করছেন মাঝারুল হক মুহাজির। যে তারুণ্য পতন ঘটালো স্বৈরাচারী শাসন ব্যবস্থার, সেখানে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সব রাজনৈতিক দলের চিন্তা ভাবনায় যেন তরুণরাই। ব্যতিক্রম নয় দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের 3 সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের সকল ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে নয়াপল্টন এলাকায় সকাল থেকে ঢল নামে। শুধু নয়াপল্টনেই নয়, ফকিরাপুল, বিজয়নগর, কাকরাইল ও দৈনিক বাংলা মোড় এলাকাতেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল ব্যাপক। প্রতিটি মোড় ও সড়ক জুড়ে সরব বিএনপির কর্মী সমর্থকরা। তরুণরা কিভাবে এই রাজনীতিতে আবার আরো বেশি বেশি করে সুযোগ পাবে, বিশেষ করে পার্লামেন্টে এবার তরুণরাই অংশগ্রহণ করবে আমার বিশ্বাস। এই তরুণরা সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিবে, ষড়যন্ত্রকে নস্যাৎ করে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে। আমরা নতুন প্রজন্ম, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যা, দক্ষিণে বিএনপি নেতা ইশরাকের মেয়র প্রসঙ্গ সহ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সোচ্চার সবাই। এই রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের কথায় কর্ণপাত করতে হবে, মানুষ ভোট দিতে চায়। মঞ্চে উপস্থিত দলের সিনিয়র নেতাদের চোখেও তরুণদের নিয়ে এক আকাশ স্বপ্ন। এক যুগেরও বেশি সময় ধরে নির্যাতন আন্দোলনের সব স্মৃতি তুলে ধরে তরুণদের কাছেই আগামী নেতৃত্ব দিতে চান তারা। আমরা কারো পদত্যাগ চাইনি, পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রুটম্যাপ চেয়েছি। বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলে নাই, ওই সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোন সুযোগ নাই। ওরা বলেন সংস্কার করবেন, সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 মাসে এরা পারেন নাই, 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। বাংলাদেশের সকল তরুণ সমাজের কাছে আহ্বান, আপনারা একটি সুন্দর এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হবে, এই লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন। এই বিশাল সমাবেশকে বলা হচ্ছে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। জনমনে এখন প্রশ্ন একটাই, জন আকাঙ্ক্ষা পূরণে কতটা সফল হবে বিএনপি? বিএনপির তারুণ্যের সমাবেশ পরিণত হয়েছে তারুণ্যের মহাসমুদ্রে, যেখান থেকে দলটির বার্তাটা একেবারে স্পষ্ট। আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ চায় দলটি। সেই কারণে নিজেদের একটা শক্ত অবস্থানেরও জানান দিল বাংলাদেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দল। তাই তো দলের নেতারা বলছেন, সরকার যদি কোনো হেরফের করে এমন দাবিতে, তাহলে এর উচিত জবাব দেবে বিএনপির এই তরুণরাই। মাঝারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। যে কোনো পরিস্থিতিতে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার জাপান সফরে দেশটির সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সাথে সাক্ষাতে একথা জানান প্রধান উপদেষ্টা। তিনি আরো বলেন, সংস্কার, গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার ও নির্বাচন, এই 3 লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এই সফরে জাপানের সাথে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। এছাড়াও জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ও জেডকোর প্রধানদের সাথেও বৈঠক করবেন ডক্টর ইউনূস। জাপান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মৌনুল হাসান। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ জাপান সফরে এলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
টোকিওর স্থানীয় সময় দুপুর 2টায় বিমানবন্দরে পৌঁছলে বাংলাদেশের রাষ্ট্রদূত সহ জাপান সরকারের প্রোটোকল অফিসার বাংলাদেশের সরকার প্রধানকে বিমানবন্দরে স্বাগত জানান। পরে ডক্টর ইউনূসের সাথে তার হোটেলে দেখা করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্লামেন্ট ফোরামের প্রধান তারো আসো। বৃহস্পতিবার এশিয়ার সমস্যা সম্ভাবনা নিয়ে আয়োজিত নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এর একদিন পর শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাপানের একাধিক উন্নয়ন সংস্থার প্রধানের সাথেও ডক্টর ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে। সফরের বিভিন্ন পর্যায়ে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে দুদেশ। সফরের বিস্তারিত নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। জাপানে আসার আগে প্রফেসর ইউনূস একটা টাস্ক ফোর্স করেছেন জাপানে কিভাবে দ্রুত 1 লক্ষ লোক পাঠানো যায়। এখানে জাপানের খুবই স্কিল লেবারের খুবই শর্টেজ। এই 1 লক্ষ লোক যদি আমরা পাঠাতে পারি এটা পরবর্তী আরেকটা ফ্লাড গেট ওপেন করবে। বাজেট সহায়তা হিসেবে $1 বিলিয়ন চাইবে বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়াতে দেশটির ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের সাথে আলোচনা করবেন ডক্টর ইউনূস। বাংলাদেশের সরকার প্রধানের এই সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। ওনার এই আগমনে আমাদের সাথে জাপানের যে সুসম্পর্ক এটা যাতে আরো শক্তিশালী হয়, আমরা সুন্দর একটি সুখী বাংলাদেশ চাই। সেই লক্ষ্যে উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। বাংলাদেশের সাথে ব্যবসায়িক যে সম্পর্ক সেটা আরো যেন সুদৃঢ় এবং আরো গভীরভাবে করা যায় সেই বিষয়গুলি নিয়ে তিনি আরো চিন্তা ভাবনা করবেন। সফরে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফর শেষে 31 মে দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরের প্রথম দিন ওনার সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো সহ ব্যবসায়ী কয়েকটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতে মূলত দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে যেমন আলাপ হয়েছে, তেমনি আলাপ হয়েছে জাপানের শ্রম বাজারে বাংলাদেশ আরও কিভাবে অবদান রাখতে পারে সে বিষয় নিয়ে। এর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারের যে প্রতিশ্রুতি রয়েছে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, টোকিও, জাপান। দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ এই রায় দেন। রায়ে আদালত বলেন উদ্দেশ্যমূলকভাবে দুর্নীতির এই মামলাটি দায়ের করা হয়েছিল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। দুর্নীতি দমন কমিশনের করা দুর্নীতির মামলায় 3 বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান। 587 দিনের বিলম্ব মওকুফ করে গত 13 মে আপিলের অনুমতি দেন হাইকোর্ট। সুযোগ না থাকায় এই মামলায় তারেক রহমান আপিল করেননি। তবে জোবাইদা রহমানের আপিলের সাথে তারও খালাসের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারিক আদালতের সাজার রায় বাতিল করে তারেক রহমান ও জোবাইদা রহমানকে খালাস দেন হাইকোর্ট। আমাদের এই আপিল মঞ্জুর করেছেন, অর্থাৎ বেগম জোবাইদা রহমানের বিরুদ্ধে যেই দণ্ডাদেশ ছিল সেটা থেকে উনি নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। আমাদের সুপ্রিম কোর্ট, পাকিস্তান সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট দিয়ে আমরা দেখিয়েছি যে যদি মামলা এজ এ হোল দেখা যায় যে কারো বিরুদ্ধে প্রমাণ হয় নাই, সেক্ষেত্রে যারা আপিল করতে পারেননি তাদেরকেও আপনারা এইটার বেনিফিট, এই একুইটারের বেনিফিট তাকেও আপনারা দিতে পারেন। উনি এটা গ্রহণ করেছেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। কোনো ধরনের কোনো সারবত্তা না থাকা সত্ত্বেও যখন মামলা তাদের বিরুদ্ধে হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে, এটাও ম্যালিসিয়াস প্রসিকিউশন বলা যায়। রায়ের প্রতিক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের কর্মকাণ্ডের সমালোচনা করেন সংস্থাটির আইনজীবী। বলেন, তড়িঘড়ি করে ও নিয়ম না মেনেই মামলাটি করেছিল তখনকার কমিশন। চার্জটা হচ্ছে ডিফেক্টিভ, এগুলো হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে একটা মামলা ফাইল করছে। ডেট অফ অকারেন্স দেখাচ্ছে 82 সাল থেকে। 82 সালে তারেক রহমান বা তার ওয়াইফ দুজনেই আমার ধারণা যে স্কুল স্টুডেন্ট ছিল। তো সম্পদের মামলা স্কুল স্টুডেন্টদের বিরুদ্ধে এটা একটা গোড়ায় গলদ করে ফেলেছে। আমরা মতামত জানাবো কমিশনকে। কমিশন উইল টেক ডিসিশন যে তারা আপিল করবে কি করবে না। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান
ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে দুদক। 2023 সালের 2 আগস্ট তারেক রহমানকে 9 ও ডাক্তার জোবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত। একই সাথে আদালত তারেক রহমানের জ্ঞাত আয় বহির্ভূত প্রায় 2,75,00,000 টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন। এছাড়া তারেক রহমানকে 3 কোটি ও ডাক্তার জোবাইদাকে 35 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। 14 বছর পর কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে ছাড়া পান তিনি। এ সময় প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান হাজারো নেতাকর্মী। শাহবাগে অস্থায়ী মঞ্চে সংবর্ধিত হয়ে আজহারুল ইসলাম বলেন, তিনি এখন স্বাধীন দেশের মুক্ত নাগরিক। ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের উপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় দেশবাসীকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। কদিন আগেও ছিল অনিশ্চিত জীবন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা কাঁধে নিয়ে দুচোখে বিভীষিকাময় অপেক্ষা। সাথী হারানোর বেদনায় যখন প্রতিটি প্রহর কাটছিল, তখনই এক রায়ে ফিরে আসে জীবনের এক নতুন সূর্যোদয়। রায়ের পরদিন বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান সেই ভাগ্যবান জামায়াত নেতা আজহারুল ইসলাম। নিঃশ্বাস নেন স্বাধীন মুক্ত বাতাসে। বেকসুর খালাস পাওয়া জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। বলেন, সত্যের জয় কেউ রুখে দিতে পারে না। লাইফ থেকে যে সোনালী দিনগুলো কেড়ে নেওয়া হয়েছে, এর ক্ষতিপূরণ আমি দেশবাসীর কাছে চাই। বিচার কাজের সাথে সংশ্লিষ্ট ছিল তাদের সবার বিচারতা নিয়ে আসবো, আমরা সেই প্রত্যাশা সরকারের কাছে ব্যক্ত করি। পরে যোগ দেন শাহবাগে জামায়াত ইসলাম আয়োজিত সংবর্ধনা ও শুভেচ্ছা মঞ্চে। প্রতিক্রিয়ায় আবেগে আপ্লুত হয়ে ন্যায় বিচারের জন্য ধন্যবাদ জানান আদালত সহ জুলাই বিপ্লবের সকল অংশীজনকে। ছাত্র সমাজই রাস্তায় রাজপথে নেমে রক্ত ঢেলে তারা এই 14.5 বছরের ফ্যাসিস্ট সরকারের সকল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, যার কারণে গর্ব গম্ব সব চূর্ণ হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। এ সময় জামায়াতের আমির জুলাই হত্যায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে বলেন, দেশের 18 কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল ফ্যাসিবাদের পতন। তাই এই সময়ও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারের মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। পরে দণ্ডাদেশের বিরুদ্ধে 2015 সালের 18 জানুয়ারি আপিল করলেও শুনানি শেষে আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। পরে এই রায়ের রিভিউ শুনানি আবেদন করলে আপিল বিভাগ শুনানি শেষে জামায়াত নেতা আজহারুল ইসলামকে খালাস দিয়ে রায় দেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতার করতে অনেক সময় লেগেছে। সব দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনা হবে বলেও জানান এই উপদেষ্টা। বলেন, কারাগার থেকে পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। রাজধানীর ফার্মগেটে বার্ক কার্যালয়ে আম রফতানির উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ধরতে সময় লাগে, মানে আমার কাছে তোকে মানে কোনো রকম কিছু নাই যে বললে সব একসাথে হয়ে যাবে। চেষ্টা করা হইতেছে আস্তে আস্তে সবাই এই দুষ্কৃতিকারী যারা আছে সবারই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে। অবশ্যই হয়েছে, তো আপনারা দেখেন আস্তে আস্তে চেষ্টা। আপনি কি বলে উন্নতি হয়েছে কি হয় নাই? হয়েছে, একটু জোরে কন, নাহলে তো কেউ শুনবো না। এখন এই যে ধরনের উন্নতি হয়েছে, এটা আপনারা এই উন্নতিটা সব জায়গায় প্রচার করেন। সেনাবাহিনীর হাতে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের 8 দিন ও মোল্লা মাসুদ সহ 3 সহযোগীর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের 10 দিনের রিমান্ড চাইলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এই আদেশ দেন। খুন ডাকাতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এই শীর্ষ সন্ত্রাসী ও তার সহযোগীরা করছিল বলে আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। এর আগে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল মঙ্গলবার কুষ্টিয়া থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে অস্ত্র ও গোলা বারুদ সহ 2 সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেফতার করা হয়। সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারে কর্মচারীদের দাবি মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা দেশে ফিরলে এসব দাবি তার সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ। এদিকে নতুন অধ্যাদেশটি প্রত্যাহারে সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বদিউল কবির। এটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত সচিবালয় এবং সারা দেশে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তিনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিলের পরবর্তী শুনানি আগামীকাল। ওই দিন নির্বাচন কমিশনের বক্তব্য শুনবে সর্বোচ্চ আদালত। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ আংশিক শুনানি করে পরবর্তী দিন ঠিক করেন। আপিল শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, ইশরাক হোসেন সাক্ষী স্বাক্ষর আবেদনের ধরন সবকিছু পরিবর্তন করে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। ভুল ছিল মামলার তারিখেও। পরে প্রধান বিচারপতি বলেন, এই বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবার প্রয়োজন রয়েছে। গত 22 মে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। সেই দিনই পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়। ওই আদেশের বিরুদ্ধে 25 মে লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন রিট আবেদনকারী। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হক আবেদনটি শুনানির আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। অতিরিক্ত শুল্ক নিবন্ধন শর্ত জটিলতায় কমছে রিকন্ডিশন গাড়ি আমদানি। আসছে বাজেটে শুল্ক ও নিবন্ধন সহ অন্যান্য খরচ কমানোর দাবি ব্যবসায়ীদের। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে গাড়ি আমদানিতে উচ্চ কর হারের বিষয়টি অন্তর্বর্তী সরকারকে খতিয়ে দেখার পরামর্শ গবেষকদের। শরফুল আলম জানাচ্ছেন বিস্তারিত। আসছে 2025-26 সালের বাজেট। নতুন অর্থ বছরের আর্থিক বিবরণী নিয়ে উদ্বেগ বাড়ছে আমদানি নির্ভর শিল্পে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, কম দামে নতুন গাড়ি দিতে গিয়ে বাংলাদেশে আমদানির পর তা ভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। এতে স্থায়িত্ব এবং মান হারাচ্ছে পরিবহন খাত। বিক্রেতারা বলছেন, বয়সসীমা বেঁধে দেওয়ার সত্ত্বের জটিলতা আর চড়া শুল্কের কারণে কম দামে গাড়ি কিনতে পারছেন না ক্রেতারা। আমাদের যে একটা গাড়ি যে দাম নতুন গাড়ির সেই দাম অনেক কম ডিউটির কারণে, সেখানে আমরা বৈষম্যের শিকার হচ্ছে। ইনভয়েস ভ্যালু, সেই ভ্যালুর সাথে গাড়ির দামের সাথে যে ডিউটি ফিগার সেটা অনেক বেশি চলে আসে। রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারবিডা বলছে, আসছে বাজেটে গাড়ি নিবন্ধনে 25% শুল্ক কমিয়ে 5 ভাগে নামিয়ে আনতে হবে। শোরুম থেকে বিক্রি হওয়া রিকন্ডিশন গাড়ির মালিকানা পরিবর্তনে ফি নতুন গাড়ির মতোই মওকুফ এবং ভ্যাট প্রত্যাহার চান তারা। ব্র্যান্ড নিউ এবং রিকন্ডিশন গাড়ির এই যে বৈষম্যটা, রেজিস্ট্রেশন থেকে শুরু করে শুল্কায়ন থেকে শুরু করে সবকিছুতে এই বৈষম্যটা যেন দূর হয়। সরকার যেন আমাদের সাথে বসেন এবং এই বৈষম্যটা দূর করেন। হাইব্রিড গাড়ি যদি এবং মাইক্রোবাস, সেটা যদি সাপ্লিমেন্টারি ট্যাক্স এবং শুল্কায়ন হাইব্রিড গাড়ি যদি কিছু কম হয়, তাহলে মধ্যবিত্তরা গাড়ি কিনতে পারতো। ইম্পোর্ট পলিসিতে যে বয়সটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আমরা কিছু কম মূল্যে আমরা মধ্যবিত্তর উপহার দিতে পারতাম এই গাড়িগুলি। ব্যবসায়ীরা বলছেন, মানদণ্ড বেঁধে দিয়ে আসছে বাজেটে নতুনের মতো রিকন্ডিশন গাড়ি আমদানির সুযোগ দিলে ব্যবসার প্রতিযোগিতা কমবে। রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে নিবন্ধনের ফির ক্ষেত্রে যে সমস্ত বিষয় রয়েছে, সেগুলোর জন্য যথাযথ বিনিয়োগ বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা সেটি সরকার বিবেচনা করতে পারে। আগামী বাজেটে যেহেতু আমরা নবায়নযোগ্য জ্বালানি বা জ্বালানি খরচ কমানোর জন্য বলছি, সুতরাং এই ধরনের ইলেকট্রিক ভেহিকেলের প্রসার আমাদের দেশে প্রয়োজন রয়েছে। দাম এবং সুবিধা বিবেচনায় বিভিন্ন প্রস্তুতকারক দেশেও রিকন্ডিশন গাড়ি আমদানি হয় বলে জানিয়েছেন বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 7 জুন শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা।
সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে একথা জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, দেশের 8 জেলার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। পরে দেশবাসীকে ঈদ উল আজহার আগাম শুভেচ্ছা জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। তৎপ্রেক্ষিতে আগামী 10 জিলহজ 1446 হিজরি, 24 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। একের পর এক পুশিনের ঘটনায় বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে উত্তেজনা বেড়েছে। সুনামগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে আরও 68 জনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর বাধায় তা ব্যর্থ হয়। তাদের জৈন্তাপুর এবং সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি। এদিকে লালমনিরহাটের 3 উপজেলার 5 সীমান্ত দিয়ে অন্তত 38 জন নারী, পুরুষ ও শিশুকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। বিজিবি জানায়, ভোরে আদিতমারি উপজেলার দুর্গাপুরের চৌড়াটারি সীমান্ত দিয়ে 13 জন, হাতিপান্থার বনচৌকি দিয়ে 6 জন ও পাটগ্রামের আমবাড়ি, পচা ভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে 19 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও গ্রামবাসীর বাধায় তারা এখন অবস্থান করছে কাঁটাতারের বেড়ার ভারতীয় অংশে। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কেয়ার গিভারদের দক্ষ করে বিদেশে পাঠালে দেশে প্রবাসী আয়ের পরিমাণ কয়েক গুণ বেড়ে যেতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা জানান, এই পেশায় শুধু স্বাবলম্বী নয়, বরং অর্থনৈতিকভাবেও অবদান রাখার সুযোগ বাড়ছে। রাজধানীর একটি হোটেলে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক ও আয়াত এডুকেশন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সেমিনারে প্রবীণ, প্রতিবন্ধী ও দীর্ঘমেয়াদে সহায়তা প্রয়োজন এমন জনগোষ্ঠীর জন্য মানবিক ও কার্যকর কেয়ার ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের বলেন, চ্যালেঞ্জ থাকলেও সরকার এ খাতে কার্যকর উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়নে কাজ করছে। তবে এ বিষয়ে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য কানাডাকে এবার প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্রের লোভ দেখিয়েছেন তিনি। অঙ্গরাজ্য হিসেবে যোগ দিলে কানাডাকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিনামূল্যে দেবে যুক্তরাষ্ট্র। তবে এই প্রস্তাব ফিরিয়ে দিলে এই প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে দেশটিকে ব্যয় করতে হবে $6,100 কোটি। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় একথা বলেন ট্রাম্প। গত সপ্তাহে গোল্ডেন ডোম নামে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি উদ্বোধন করেন ট্রাম্প। এই সর্বাধুনিক সিস্টেমটি যুক্তরাষ্ট্রের বাইরেও বিশাল অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিষেবা দিতে সক্ষম। এবারে পার্টেক্স খেলার খবর। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-20 জয়ে বাংলাদেশকে 202 রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ইনিংসের তৃতীয় বলেই সিয়াম আইয়ুবের উইকেট হারায় তারা। দলের 5 রানে বিদায় নেন অন্য ওপেনার ফখর জামান। তৃতীয় উইকেটে অধিনায়ক সালমান আগার সাথে 48 রানের জুটি করে 31 রানের পুঁজিতে ফেরেন মোহাম্মদ হারিস। চতুর্থ উইকেটে হাসান নওয়াজের সাথে 65 রানের জুটি করে 56 রানে বিদায় নেন সালমান আগা। শেষ পর্যন্ত 7 উইকেটে 201 রানে থামে পাকিস্তান। সামিদ শম ও ফাহমিদুল ইসলামকে নিয়ে পরবর্তী 2 ম্যাচের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ
হাভিয়ের কাব্রেরা। আগামী 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ ও 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেন কোচ। পরাগারমানের রিপোর্ট। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম, কিন্তু শেষ পর্যন্ত হাভিয়ের কাব্রেরার দলে জায়গা হয়নি তার। এবার ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য তাকে ডেকে এনেছে বাফুফে। 26 সদস্যের প্রাথমিক দলে হামজা চৌধুরীর পাশাপাশি ফাহমিদুল এবং কানাডা প্রবাসী সামিদ সোমকেও দলে নেওয়া হয়েছে। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন মোহামেডানের সেন্টার ব্যাক জাহিদ হাসান শান্ত। Keep the same level of performance, that could be enough already to get points, but we want to get the 3 points, and we are absolutely convinced that at home, in these conditions and with the full support that we are going to get, we definitely can get 3 points on the day. গত মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর অভিষেকের পর কানাডার হয়ে 2টি ম্যাচ খেলা সামিদ সোমকে আনার প্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তার। Every single detail, every single player is under observation. We have reports about every single player in the league, and you can be sure that this is the list. সবকিছু ঠিক থাকলে আগামী 3 জুন হামজা চৌধুরী এবং 4 জুন সামিদ সোমের ঢাকায় আসার কথা রয়েছে। আর ভুটান ও সিঙ্গাপুর 2টি ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, বিএনপির তারুণ্যের সমাবেশে বললেন তারেক রহমান। ভোটের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান, জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টন। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন, আবারও বললেন ডক্টর ইউনূস। সংস্কার, গণহত্যার বিচার এবং ভোট আয়োজনে কাজ করছে সরকার। দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান ও ডাক্তার জোবায়েদা রহমান। মামলাটি ছিল উদ্দেশ্যমূলক, মন্তব্য আদালতের। 14 বছর পর কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহার। শাহবাগে নেতাকর্মীদের সংবর্ধনা, দলের নেতাদের উপর জুডিশিয়াল কিলিং এর অভিযোগ। এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। সুব্রত বাইনের 8 ও মোল্লা মাসুদের 6 দিনের রিমান্ড মঞ্জুর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।